অসমে প্রধানমন্ত্রীর জনসভা লোকসভা নির্বাচনকে সামনে রেখে গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ও মেগা র্যালি। মোদীর র্যালি ঘিরে সকাল থেকেই জোরদার করা হয় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী এবং শনিবারই ওড়িশা থেকে অসমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আসামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। আসামে 11,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। জনসভা থেকে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে আসামের উত্তর পূর্বের সংযোগকে শক্তিশালী করবে এই প্রকল্প। এছাড়াও প্রকল্পগুলি পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। थोड़ी देर पहले यहां 11,000 करोड़ रुपयों के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है। ये सारे प्रोजेक्ट असम और नॉर्थ ईस्ट के साथ ही दक्षिण एशिया के दूसरे देशों के साथ इस क्षेत्र की कनेक्टिविटी को और मजबूत करेंगे। ये प्रोजेक्ट असम में टूरिज्म सेक्टर में नए रोजगार पैदा करेंगे और स्पोर्टिंग टैलेंट को भी नए अवसर देंगे। ये मेडिकल एजुकेशन और हेल्थ केयर सेक्टर में भी रूप में भी असम की भूमिका का विस्तार करेंगे। আসামের জনসভা থেকে ফের হিন্দুত্ববাদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, আমাদের তীর্থস্থান, আমাদের মন্দির, আমাদের বিশ্বাসের স্থান শুধু পর্যটন কেন্দ্রই নয়, এই মন্দির আমাদের সভ্যতার হাজার বছরের যাত্রার নিদর্শন। সব সংকটের মুখে ভারত কিভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল তার প্রমাণ। हमारे तीर्थ, हमारे मंदिर, हमारी आस्था के स्थान ये सिर्फ दर्शन करने की ही स्थली है ऐसा नहीं है, अमिट निशानियां है। भारत ने हर संकट का सामना करते हुए कैसे खुद को अटल रखा, ये उसकी साक्षी है। নির্বাচনের আগে জনসংযোগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুরে সাধারণ মানুষের সমস্যা শুনতে জনতা দর্শন অনুষ্ঠানে উপস্থিত আদিত্যনাথ। সেখানে সাধারণ মানুষের অভিযোগ শোনার পাশাপাশি লিখিতভাবে অভিযোগ গ্রহণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু মানুষ। সামনাসামনি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পেরে খুশি আমজনতা। এদিকে শনিবার থেকে ঝাড়খণ্ডে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। রবিবার তার দ্বিতীয় দিন। বোকারো, গিরিডি এবং ধানবাদে রোড শোয়ে কংগ্রেস সাংসদ ধানবাদে রাহুলের ন্যায় যাত্রা ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুল গান্ধীকে। ঝাড়খণ্ডে চলছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। বোকারো, গিরিটি এবং ধানবাদে চলছে রাহুলের এই ন্যায় যাত্রা। এদিন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানান, কংগ্রেসের 70 বছরের কাজ দেখতে গেলে বোকারো, গিরিটিতে আসতে হবে। সেখানকার যত ইস্পাত কারখানা হয়েছে তা কংগ্রেসেরই অবদান। রাহুল সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। 22वां दिन है और धनबाद में है। धनबाद से बोकारो जाएंगे। बोकारो तो इस्पात का शहर है और जब सवाल किया जाता है आपने 70 साल में क्या किया, तो लोगों को बोकारो आना चाहिए। बोकारो, सिंदरी, बरौनी, ये सब 70 साल में कांग्रेस पार्टी ने ही किया है। सबसे बड़ा इस्पात का कारखाना लगाया गया था बोकारो में और आज मोदी सरकार लगी हुई है सभी पब्लिक सेक्टर स्टील प्लांट को बेचने में। वो सेलम स्टील प्लांट को बेचने वाले थे, दुर्गापुर में इस्पात कारखाना बेचने वाले थे, मैसूर में, भद्रावती में, कर्नाटका में जो भद्रावती में है वो इस्पात कारखाना बेचने वाले थे और उनको सार्वजनिक क्षेत्र में कोई विश्वास नहीं है।
লোকসভা ভোটের আগে বারবার মুখ পুড়েছে ইন্ডিয়া জোটের। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রশ্নের মুখে পড়েছে জোটের ভবিষ্যৎ। জোটের বিরোধিতা শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। এই আবহে মমতার সুরে সুর মেলালেন অখিলেশও। ধর্ণা মঞ্চ হোক বা প্রশাসনিক সভা, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী তাকে ভারত জোড়ো ন্যায়যাত্রায় আমন্ত্রণ জানাননি। আর এই একই অভিযোগ অখিলেশের মুখেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারত জোড়ো ন্যায়যাত্রায় এখনো আমন্ত্রণ পাননি তিনি। তার কথায়, নিজের থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না। বর্তমানে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে রাহুলের ন্যায়যাত্রা, আর এরপর পৌঁছবে উত্তরপ্রদেশ। যাত্রায় যোগ দেবেন কি অখিলেশ? এই প্রশ্ন উঠতেই অখিলেশ জানান, তিনি আমন্ত্রণ পাননি। देखिए, मुश्किल तो यह है कि कई बड़े आयोजन होते हैं, बड़े कार्यक्रम होते हैं, हम लोगों को निमंत्रण ही नहीं मिलता। तो अपने आप क्या मांगे हम निमंत्रण? राम मंदिर में तो निमंत्रण मिला था आपको? अपने आप मांगने से मिला। जब आवाज उठाई हम लोगों ने कि बताओ हमारा घर गंगा जल से धोया, तब सुनने में आया कि उन्होंने कहा निमंत्रण दे दो, ठीक है। वो समय आएगा। मैंने आज से कहा कि ये जो समय है, समय के हिसाब से सब चीजें होती हैं, और भगवान हमें बुलाएंगे तो हम जाएंगे। और कब उनकी इंडिया गठबंधन बनेगा नहीं बनेगा? कब इच्छा हो जाएगी बुलाने की, अब ये तो भगवान ही जानते हैं। इंडिया गठबंधन बनेगा, इंडिया गठबंधन बनाएंगे, सब तो चलेगा छोड़ के। अगर उससे अलग দুদিন আগে রাহুলের ভারত জোড়ো যাত্রা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরকে। বলেছিলেন লোকসভা ভোটের আগে তাঁর দিল্লিতে থাকা উচিত ছিল, কিন্তু তার বদলে তিনি উত্তর পূর্ব ভারতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত। এই আবহে সুর বদল প্রশান্তের। গত 10 বছরে একাধিক নির্বাচনে হেরেছেন রাহুল, তারপরেও তার মনোবল ভাঙেনি। বারবার হারের পরেও ইতিবাচক মনোভাব নিয়েই এগোচ্ছেন তিনি। যদিও রাহুলের প্রশংসা করলেও মোদীকেই এগিয়ে রেখেছেন প্রশান্ত কিশোর। তাঁর কথায়, দেশের খুব কম নেতা রয়েছেন যাদের মোদীর মতন রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানার পর এবার দিল্লি পুলিশের নিশানায় মন্ত্রী অতসী। রবিবার সকালে অতীশীর বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বিজেপির বিরুদ্ধে আপের 7 জন বিধায়ককে কেনার চেষ্টার অভিযোগ তুলেছিলেন অতীশী, আর সেই অভিযোগের ভিত্তিতেই অতীশীর বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। যদিও জানা গিয়েছে পুলিশের হানার সময় বাড়িতে ছিলেন না অতীশী, আর তাই আপাতত নোটিশ দিয়েই ফিরে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। এর আগে কেজরিওয়ালের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। শনিবারও কেজরির বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। 5 ঘন্টা কেজরির বাড়িতে কাটিয়ে নোটিশ দিয়ে যায় দিল্লি পুলিশ। 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। अब तक अतीशी जी भी अरविंद केजरीवाल जी की तरह कह रहे थे, हमारे पास सबूत हैं, हमारे 7 एमएलए खरीदने की कोशिश की जा रही है। अब जब दिल्ली पुलिस बीजेपी की कंप्लेंट के ऊपर सबूत मांग रही है, क्राइम ब्रांच के लोग पहले अरविंद केजरीवाल जी के घर गए तो अरविंद केजरीवाल जी घर छोड़कर भाग गए। अब पता चला है कि क्राइम ब्रांच वाले अतीशी जी के पास गए कि बहन आप ही सबूत दे दीजिए, आप ही वो नंबर दे दीजिए जिसने फोन किया, हम उसको ढूंढ कर लाएं, उसके ऊपर मुकदमा दर्ज करें, उसको जेल में डालें जो तुम्हारे एमएलए को खरीदना चाहता है। अब वो भी गायब हो गई, क्योंकि ना कोई खरीदने वाला था ना कोई बिकने वाला था। ईडी से ध्यान हटाने के लिए ये एक अडंबर रचा गया था, एक जंजाल रचा गया था, जिसके अंदर अतीशी जी और अरविंद केजरीवाल जी खुद ही फंस गए हैं। अब क्राइम ब्रांच से डरते भाग रहे हैं कि हमारे पास तो सबूत नहीं है। अब एमएलए को फोन कर रहे हैं, मुझे पता लगा कि तुम कह देना मुझे फोन आया था। एमएलए कह रहे हम ना कहेंगे, ना हमें फोन आया ना हम मानेंगे, हम नहीं फंसेंगे तुम्हारे काम में। अब बेचारे इतने डरे फिर रहे हैं, घर छोड़ छोड़ के भाग रहे हैं। पर अतीशी जी जवाब तो देना पड़ेगा, किस एमएलए को फोन आया, किस नंबर से फोन आया, ये सबूत तो देना पड़ेगा, नहीं तो कार्रवाई होगी। नकली और झूठी बात करने के चक्कर में आपको भी इस मुकदमे में आना पड़ेगा। देखिए, झूठ बोला है तो उसका जवाब तो देना पड़ेगा, चाहे वो आतिशी हो चाहे वो अरविंद केजरीवाल हो। अब नहीं चलने वाला कि आप आरोप लगाओ और भाग जाओ। आपने अगर आरोप लगाए हैं तो सबूत तो देने पड़ेंगे, ये बात तय है। जिस प्रकार से आपने भारतीय जनता पार्टी के ऊपर आतिशी जी ने भी और अरविंद केजरीवाल जी ने भी आरोप लगाया कि भारतीय जनता पार्टी के लोग आम आदमी पार्टी के एमएलए को खरीदना चाहते हैं और लोटस 2 करना चाहते हैं। लोटस 1 में भी आपने यही आरोप लगाए थे, लोटस 2 में भी आपने यही कहा कि हम भारतीय जनता पार्टी करना चाहती है। तो भारतीय जनता पार्टी का हर व्यक्ति एक बात पूछ रहा है आपसे
कि ऐसे व्यक्ति कौन से एमएलए हैं जो आप कह रहे हो खरीदना चाहते हैं, उनके नाम बताइए, और जो व्यक्ति खरीद रहे हैं भारतीय जनता पार्टी के, जरा उनके नाम बता दीजिए। अब तक নির্বাচনের আগে জনসংযোগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরখপুরে সাধারণ মানুষের সমস্যা শুনতে জনতা দর্শন অনুষ্ঠানে উপস্থিত আদিত্যনাথ। সেখানে সাধারণ মানুষের অভিযোগ শোনার পাশাপাশি বিমান ভাড়া করার জন্য জনসাধারণের কোটি কোটি টাকা খরচের অভিযোগের তীরে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। জানা গিয়েছে, রাজ্যের ভিতরে ও বাইরে ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার চালানোর জন্য হেলিকপ্টার এবং চার্টার্ড প্লেন ভাড়া করেছিলেন হেমন্ত। ভাড়া পিছু কোটি কোটি টাকা রাজ্য সরকারের তহবিল থেকে খরচ করার অভিযোগ অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যা নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে বলেই অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে বিরোধীরা। তাদের কথায়, ব্যক্তিগত কাজের খরচ সরকারি তহবিল দ্বারা কখনোই পরিশোধ করা যায় না। দিল্লি সফরে বিহারের ডেপুটি সিএম সম্রাট চৌধুরী, তার সঙ্গে রয়েছেন বিজয় কুমার সিনহাও। দিল্লিতে বিহার বিজেপির ইনচার্জ বিনোদ তাওয়ারের বাড়িতে যান তারা। তিনি জানান, বিহারের উন্নয়নের জন্য কাজ করব, দলের সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করব এবং বিহারকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম চেষ্টা করব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও দেখা করেন তিনি। নির্বাচনী আসন ভাগাভাগি নিয়ে ডিএমকে এর সঙ্গে বৈঠক সিপিআইএম এবং এডিএমকে। রবিবার সকালে দীর্ঘক্ষণ চলে বৈঠক। আলোচনার পর সিপিআইএম ও এডিএমকে জানিয়েছে, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা ভালোই হয়েছে। এমডিএমকে চেয়ারম্যান জানান, তারা লোকসভায় 2টি এবং রাজ্যসভায় 1টি আসন চেয়েছেন। মারাঠাদের জন্য ওবিসি কোটার বিরোধিতা করে পদত্যাগের প্রস্তাব দাবি মহারাষ্ট্রের বিধায়ক ছগন ভুজবলের। অভিযোগ, মহারাষ্ট্র সরকার মারাঠাদের ওবিসি শংসাপত্র দেওয়ার জন্য জাল নথি তৈরি করছে। ছগন ভুজবলের বিবৃতিতে ক্ষুব্ধ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, কেউ যদি মন্ত্রিসভা বা রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলে, তবে সেই ব্যক্তির মন্ত্রিসভায় থাকা উচিত নয়। অবিলম্বে মারাঠা সম্প্রদায়কে তাদের অধিকার দেওয়া উচিত। इस्तीफा सौंप दिया है, आप कैबिनेट में काम करना नहीं चाहते, आप ओबीसी के लिए काम करना चाहते हो और आपका इस्तीफा मंजूर नहीं किया जा रहा है। ये दोनों की मिलीभगत है। मैं इस्तीफा देने का नाटक करता हूं, आप मंजूर मत कीजिए, या आप इस्तीफा दीजिए, हम मंजूर नहीं करेंगे। छगन भुजबल जी जो बात आजकल बोल रहे हैं, उनके मुंह से जो बातें निकल रही है, लोग कहते हैं कि फडणवीस जी उनके मुंह से बोल रहे हैं, तो उनका इस्तीफा कैसा मंजूर होगा। लेकिन हमारी ये भूमिका हमेशा रही है, कैबिनेट में अगर कोई मुख्यमंत्री या सरकार के खिलाफ भूमिका लेता है तो उसको कैबिनेट में रहने का अधिकार नहीं, मुख्यमंत्री ने उनको बर्खास्त करना चाहिए। ओबीसी हो, मराठा समाज हो, धनगर समाज हो, सबका हक जो है, अधिकार है, उनको मिलना चाहिए। अगर মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক। শিন্ডে আমাকে অপরাধী বানিয়ে ছাড়লো, থানার ভিতর থেকেই দাবি বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড। থানার ভিতরেই এক শিবসেনা নেতাকে গুলি করার ঘটনায় ধৃত গণপত। জেল থেকেই তার দাবি, শিন্ডে যতদিন ক্ষমতায় রয়েছেন ততদিন পর্যন্ত তার মতোই একাধিক অপরাধীর জন্ম নেবে। তিনি আরও বলেন, একনাথ শিন্ডে জোর করে তার জমি কেড়ে নিয়েছেন, ছেলেকে হেনস্থা করেছেন। শিন্ডে মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকলে বহু ভালো মানুষকেও অপরাধী বানিয়ে ছাড়বে। জোট নিয়ে মুখ পুড়ছে ইন্ডিয়ার। এই আবহে বিজেপির তরফে একের পর এক আক্রমণ ধেয়ে আসছে। রবিবার মালদা থেকেও ইন্ডিয়া জোট এবং কংগ্রেসকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই, এরা খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। তিনি আরো বলেন, এই জোট কোনোদিনও হওয়ারই ছিল না। কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন এই ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে ধরে বাঁচতে চায় সেরকম। কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। এখন তো কম্পিটিশন চলছে যে 24-এ 24টি আসন পাবে কিনা কংগ্রেস।
আমরা চাই যে কংগ্রেস শতাব্দী প্রাচীন দল ভালো রেজাল্ট করুক, দেবে খড়কুটো ধরে বাঁচা যায় না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক, দাঁড়িয়ে যা ফল হবে হবে। আমার মনে হয় এই জোট হবে, কারণ এই জোট পূর্ণ হওয়ারই ছিল না। কংগ্রেস একরকম কথা বলে, তৃণমূল কংগ্রেস একরকম কথা বলে, তার সাথে আবার শিবসেনা, এইভাবে জগা খিচুড়ি হতে পারে না, হজবরল হচ্ছে। শনিবার 3টি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা দেব। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান ছিলেন দেব, সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। একই সঙ্গে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দেন দীপক অধিকারী। আর এই 3টি পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেবকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জল্পনা। আর এই নিয়ে রবিবার মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি যেটা বলেন যে দেব ভালো ছেলে, অবিলম্বে তার অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত। অসৎ সঙ্গে নরক প্রাণ। দেব ভালো ছেলে, কথাবার্তাও ভালো, লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয়, এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন না সুপারস্টার, তাদের মধ্যে এক। আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে। স্বর্গ পাবে কিনা জানি না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা করছি। ঘাটালে একসঙ্গে 3টি প্রশাসনিক পদ থেকে দেবের ইস্তফা নিয়ে এবার পথে নামল বিজেপি। রবিবার ঘাটাল শহরের পাঁশকুড়া বাস স্ট্যান্ডে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে চলে বিক্ষোভ। সাংসদ দেবের ইস্তফাকে কটাক্ষ করে পোস্টার হাতে নিয়ে স্লোগান তুলে সরব বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি, বিজেপির ভয়ে বিভিন্ন দুর্নীতিকে ঢাকতে 3টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী। দেবের ইস্তফাকে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে ঘাটালের রাজনৈতিক ফায়দা তুলতে তৎপর বিজেপি, দাবি রাজনৈতিক মহলে। ইস্তফা দিবার কারণটাও আমরা বারে বারে বলছি যে সাংসদবাবু যেভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আশীর্বাদ নিয়ে এই লোকসভার জয়লাভ করেছিলেন, সেই জায়গায় উনি দায়িত্ব পালন করতে পারছে না, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। আর এই যে পদে উনি প্রশাসনিক পদে ছিল, সেই পদে থেকেও মানুষের জন্য কাজ করতে পারছে না। তো সেই জায়গায় এই এলাকার মানুষের ভয়ে এবং বিজেপির ভয়ে, কারণ গোটা বাংলা জুড়ে চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, সে পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই জন্য উনি আগাম জানতে পেরে ওনার দুর্নীতি ঢাকার জন্য এই জায়গা থেকে সরে থাকার চেষ্টা করছে, আর সেই জন্য উনি পদত্যাগ করেছে। এবং আগামী দিন এই আর লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা সন্দেহ আছে। আমাদের দৃঢ় বিশ্বাস উনি হয়তো ওনাকে হয়তো লোকসভা নির্বাচনেও দেখতে পাওয়া যাবে না। রাজস্থানের জয়পুরে বিজেপির কোর কমিটির বৈঠক এবং বৈঠকে সামিল রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। রাজস্থানের শেষ বিধানসভা নির্বাচনে সরকার বদলেছে, কংগ্রেসের হাত বদলে রাজস্থানে সরকার গঠন করেছে বিজেপি। লোকসভা ভোটের আগে মাটি শক্ত করতে মরিয়া গেরুয়া শিবির। রাজস্থানের বিজেপি ইনচার্জ অরুণ সিং জানান, এবারের লক্ষ্য 25টি আসন, কিন্তু আরো বেশি ব্যবধানে। पूरा केंद्रीय चुनाव समिति जो होती है हमारी, वह निर्णय लेती है, जैसा वो निर्णय लेगी वैसा करेंगे। क्या नया को मौका मिलेगा इस बार? मैंने कहा ना कि जैसे हमारी केंद्रीय चुनाव समिति ही निर्णय लेती है, इसमें पैनल प्रदेश से बनता है, केंद्रीय चुनाव समिति निर्णय लेती है, जैसा उनका मार्गदर्शन होगा वैसे करेंगे। देखिए, एक ही लक्ष्य है कि 2 बार से 25 की 25 सीटें भारतीय जनता पार्टी राजस्थान में जीत रही है, और इस बार भी ये लक्ष्य है कि 25 की 25 सीट तो जीतेंगे ही जीतेंगे, सीट का मार्जिन बढ़ा करके तब जीत जो है वह प्रधानमंत्री मोदी जी की झोली में वह 25 की 25 सीटें जाए, और उसी के साथ साथ तीसरी बार प्रधानमंत्री के रूप में माननीय मोदी जी शपथ लें। केंद्रीय লোকসভা নির্বাচনে জোট বাঁধতে পারে বিজু জনতা দল ও বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশা সফরের পরেই শুরু হয়েছে জল্পনা। ওড়িশায় গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে মিত্র বলেন মোদী, পাল্টা সৌজন্য দেখান নবীনও। শনিবার ওড়িশার সম্বলপুরে IIM ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ওড়িশার উন্নয়নের যাত্রায় এটা স্মরণীয় দিন। এরপরেই দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য মোদীর প্রশংসা করেন নবীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য নতুন পথ খুলে দিয়েছেন, অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে দেশ। নবীনকে নিয়ে মোদীর নীরবতায় রাজনৈতিক মহলের মত, তাঁরা আর প্রতিপক্ষ নন। 2000 থেকে 2009 সাল পর্যন্ত ওড়িশায় ছিল বিজেপি বিজেডি জোট সরকার।
পরে রাষ্ট্রপতি নির্বাচন সহ বিভিন্ন নীতি নির্ধারণে কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থন করেছে নবীনের সরকার। 2024-এর লোকসভা নির্বাচনের আগে কি তাহলে ফের জোট বাঁধতে চলেছে দুই দল, উঠছে প্রশ্ন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম। 19শে ফেব্রুয়ারি শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই রাজনাথ সিং এর বাড়িতে এসেছিলেন বলে জানান তিনি। আর এই বৈঠককে রাজনৈতিক বৈঠক হিসেবে দেখতে বারণ করেন তিনি। তবে লোকসভা ভোটের আগে এই সাক্ষাৎকে মোটেও সৌজন্য সাক্ষাৎ হিসেবে মানছে না রাজনৈতিক মহল। 19 फरवरी को श्री कल्की धाम का शिलान्यास हो रहा है। मैं उस शिलान्यास समारोह के लिए मैं आदरणीय राजनाथ जी को, भारत के रक्षा मंत्री जी को आमंत्रित करने आया था। मैंने उन्हें निमंत्रण दिया है, मैंने उनको आमंत्रित किया है और उनसे आग्रह किया है कि भगवान के होने वाले अवतार श्री कल्की अवतार श्री कल्की धाम का शिलान्यास समारोह जो हो रहा उसमें वो पधारें। आज की मुलाकात का और कोई प्रयोजन नहीं है, कोई राजनीतिक दृष्टिकोण से इसको ना देखा जाए। श्री कल्की पीठाधीश्वर होने के नाते मैं श्री कल्की धाम के शिलान्यास के लिए उन्हें आमंत्रित करने आया था। मैं माननीय प्रधानमंत्री जी को भी मैंने आग्रह किया है, उन्होंने आने की स्वीकृति दी है।